আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু, স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়াতি ওলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম। বৈঠকে তারা নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো সহ বিভিন্ন সংস্কার প্রস্তাব দেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ রাত ৮টা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই বৈঠক চলবে। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মত বিনিময় সভা শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মত বিনিময় করা হবে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল এতে অংশ নিচ্ছে না বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, বৈঠকের কি খবর আছে আপনার কাছে? বাবু, আপনি যেটি বলছিলেন যে ইতোমধ্যে আসলে দুটো গ্রুপের সাথে আলোচনা হয়ে গেছে। প্রধান উপদেষ্টার যে সিরিজ বৈঠকগুলো হচ্ছে আজকে সারাদিন বিকেল থেকে শুরু হয়েছে, রাত ৮টা পর্যন্ত চলার কথা। রাজনৈতিক দলগুলোর সাথে তিনি রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা বলেন, কমিশন বলেন, বা রাষ্ট্রের বিভিন্ন যে উইংগুলো আছে সেগুলোর যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কারে রাজনৈতিক দলগুলোর কি মনোভাব পোষণ করে বা তারা কী সুপারিশ করে সেগুলো বিষয়ে আলোচনার জন্যই কিন্তু এই মতবিনিময়ের আয়োজন করা হয়েছে এবং বিকেল ৩টায় শুরু হয়েছে। প্রথমে কিন্তু হেফাজতে ইসলাম বলতে আমরা যেটি বুঝি, এটি আসলে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু এই অরাজনৈতিক প্ল্যাটফর্মের ভিতর ৬টি রাজনৈতিক দল আছে, ইসলামপন্থী রাজনৈতিক দল। তারা এরা প্রথমে মতবিনিময় করে প্রধান উপদেষ্টার সাথে। এরপরে একটু আগেই বের হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি আমি চরমনায়ের পীর সাহেবের যেই নেতৃত্বে যেই দলটি আছে, সেই দলটি এরপরেই বৈঠক করে প্রধান উপদেষ্টার সাথে। এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক চলছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির, যেটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কর্নেল অলি আহমদ। তারা কিন্তু এই মুহূর্তে বৈঠক করছেন। এরপরেই কিন্তু এই যে জাতীয়তাবাদী সমমনা জোট নামে একটি জোট আছে, তারা বৈঠক করবেন। এবং আমরা যারা বের হয়ে গেছেন তাদের সাথে কথা বলেছি, তাদের সুপারিশের কথা বলেছেন। তারা চান যে সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করে এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা সুপারিশ করেছেন। এবং কালো টাকার দৌরাত্ম্য এবং যারা বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট এই সমস্ত মানুষ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সেরকম একটি নির্বাচনী কাঠামো দাঁড় করানোর জন্য তারা সুপারিশ করেছেন। এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু সময় লাগবে সেই সময়টুকু নিয়ে এগুলো সংস্কার কাজ করে নির্বাচন দিয়ে তারা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। বাবু, জানছিলাম বৈঠকের খবর। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিন লিটারে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেন লিটারে ৬ টাকা কমানো হয়েছে। পূর্ব নির্ধারিত এর দাম ১ সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২১ এবং ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, মানে ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও
6 টাকা কমাচ্ছি। উপদেষ্টা বলেন, স্বজনপ্রীতি ও কিছু মানুষকে সুবিধা দিতে অপ্রয়োজনে বেসরকারি খাতে অনেক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে এবং ওইসব প্রকল্পের ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। দুর্নীতির উৎস কিন্তু হচ্ছে মাথা থেকে। আগে যারা ধরেন এই ধরনের আমাদের মতো চেয়ারে বসতেন, তারাই কিন্তু দুর্নীতিকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন। এইটা পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ আমরা নিজেরাই ওই যেটা বললাম যে দৃষ্টান্ত হতে চাই যে আমরা নিজেরা দুর্নীতিতে সঙ্গে জড়াবো না, আমরা স্বজনপ্রীতি করবো না। সমন্বয়কৃত এই মূল্য 1 সেপ্টেম্বর রাত 12টা থেকে কার্যকর করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। চলতি বছরের 1 জুলাই ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে 1 টাকা কমানো হয়েছিল, তবে পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত ছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে ফিরতে হবে গণতন্ত্রে। কুমিল্লার লালমাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময়ে এসব বলেন মির্জা ফখরুল। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বানের জলে চরম দুর্ভোগে দেশের উত্তর দক্ষিণের জনপদ। পানি নামতে শুরু করেছে, যতই নামছে জল ততই স্পষ্ট হচ্ছে ক্ষতি আর দুঃখের হিসেব। এমনতর পরিস্থিতিতে কুমিল্লার বন্যা দুর্গত অঞ্চলে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলেন দলের মহাসচিব। লালমাই উপজেলার ভুসচি এলাকার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হওয়া বানভাসীদের ত্রাণ তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার অপকৌশল চলছে। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে আর নির্বাচনের মধ্য দিয়ে ফিরে যেতে হবে গণতন্ত্রে। সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতন ভাবে, আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি মহাসচিব এবং বললেন যে যারা দুর্গত আছেন তাদের সাহায্যে যেন সব মহলই এগিয়ে আসে। এছাড়াও নাঙ্গলকোট ও কুমিল্লা সদরের কয়েকটি অঞ্চলে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমাই, কুমিল্লা। সর্বশেষ বন্যা পরিস্থিতি ও দুর্গতদের অবস্থার খবর জানাতে কুমিল্লায় আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বন্যা ও দুর্গতদের অবস্থা কেমন আমাদেরকে জানান। বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের কিন্তু দুর্ভোগের শেষ নেই। যদিও আপনি এতক্ষণ আমরা শুনছিলাম যে ফেনীতে যে অবস্থা তার চেয়ে কিছুটা কম হলেও, অর্থাৎ বানভাসী মানুষের বানের পানি নেমে গেলেও এখানে দুর্ভোগ কিন্তু শেষ নেই। আমি একটি সড়ক দেখাতে চাই, দেখুন এই সড়কটিতে কিন্তু কোমর পর্যন্ত পানি ছিল। এটি হচ্ছে মকরবপুর নাঙ্গলকোট, এই সড়কটি চলে গেছে আপনার রেল লাইন পর্যন্ত। এই পুরো সড়কটিতেই একটি ভালো সড়ক এবং পিচ ঢালা না হলেও এটি ইটের ঢালাই করা, কিন্তু এই সড়কটিতে এখন যান চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এবং শুধু তাই নয়, এই সড়কের দুপাশে যে মানুষের বসত বাড়ি রয়েছে, আমরা গিয়েছি সেখানে, এবং সেই বাড়িগুলোতে মানুষের কিন্তু খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যার কারণে বিশুদ্ধ খাবার পানির অভাবে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। অর্থাৎ পানির যে অবস্থা, সে পানি কিন্তু অন্য পানির সাথে মিলেমিশে একাকার, যার কারণে পানি ফুটিয়ে বা ট্যাবলেট বিশুদ্ধিকরণ, যে ট্যাবলেট পানি বিশুদ্ধকরণ, সেটি কিন্তু এরা পায়নি বা এদের কাছে ত্রাণ বা এখানে ত্রাণ নিয়ে এসেছেন এমন কারো
মুখ থেকেই আমরা শুনিনি। যদিও এই অঞ্চলের আরও বেশ কিছু, যেমন নাঙ্গলকোটের আরও বেশ কিছু জায়গায় আমরা গিয়েছি, সকাল থেকে এই অঞ্চলটাই আমরা ঘুরে দেখেছি যে মানুষের বাড়িতে বাড়িতে কিন্তু পানির এক ধরনের, কারো বাড়িতে পানি নেমে গেলেও বাড়ি ডেবে গেছে, কারো বাড়িতে পানি বিশুদ্ধ খাবার পানির সংকট, এবং বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগ, যেটা ডায়রিয়া বলছিলাম, সেই পানিবাহিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশুরা বেশি। এবং এই পানির টানের সাথে যেগুলো মাটির ঘর রয়েছে, সেই মাটির ঘরের ভিটেটা কিন্তু টান দিয়েছে, অর্থাৎ অনেকের ভিটে কিন্তু ভেঙে গেছে এবং তাতে কিন্তু তারা দারুণ বিপাকে পড়েছে। আর গরু মহিষ হারিয়েছেন তো অনেকেই। জানছিলাম বন্যায় ক্ষতিগ্রস্তদের খবর। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিভি। শুধু তাই নয়, শীত কিংবা বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। এরই ধারাবাহিকতায় দেশের পূর্বাঞ্চলে এবারের বন্যায়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। উজান থেকে আসা পানির ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের যে কয়টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম ফেনী। জেলার প্রায় সব উপজেলায় বেশ কয়েকদিন তলিয়েছিল পানির নিচে। এসব সংবাদ মানুষের কাছে পৌঁছে দিয়েছে এনটিভি। পানি নামার সাথে সাথে তাদের শুরু হয়েছে নতুন এক লড়াই। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে যখন চারিদিকে হাহাকার, তখনই তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। বন্যার্তদের মাঝে বিতরণ করেছে ত্রাণ সামগ্রী। বিভিন্ন আইটেমের ত্রাণ পেয়ে খুশি বন্যার্তরা। এনটিভিকে ধন্যবাদ আমাদের কাজিরবাগ এলাকার, ফেনীর কাজিরবাগের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে জিনিসগুলো দেওয়ার জন্য পাঠাইছেন, এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কেউ কিছু দেন, এনটিভি দিছে, এনটিভি আমাদের পাশে দাঁড়াইছে, এই জন্য আমরা এনটিভির বারবার ধন্যবাদ। আমরা অনেকেই টান পাইনি, কিন্তু আজকের এই পথে যে আমাদেরকে এইভাবে টান দিবে এনটিভি, এইভাবে যেন সবাই আগিয়ে আসে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সব হারিয়ে প্রায় নিঃস্ব নোয়াখালীর বেশিরভাগ উপজেলার মানুষ। বেশ কয়েকদিন পানিতে ডুবেছিল মাথা গোজার ঠাই। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগতে থাকা এসব মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি। বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো কেউ পৌঁছায়নি ত্রাণ নিয়ে, সেখানে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এনটিভি। তাই বানভাসী মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন এনটিভির প্রতি। এনটিভির থেকে আমরা যে মালগুলা পাইছি খুশি হয়েছি। আমরা এই পানিতে বাঁচতে আছি ভাই, আমরা এনটিভির মধ্যে আমরা কিছু বকশিশ আইছি। আমাদের এখানে কেউ কোনো সাহায্য দিতেছে না, এনটিভি আলারা আঙ্গুরা আই আজকে বহুদিন পর আঙ্গুরা সাহায্য দিতেছে। বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার চিত্র যেমন তুলে ধরেছে এনটিভি, তেমনি তাদের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে উল্লেখ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, পানি নেমে যাওয়ার সাথে সাথে পুনরুদ্যমে পুনর্বাসন কাজ শুরু হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাঠ দুর্যোগে পর্যায়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নেন দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বন্যাকালীন সাধারণ মানুষসহ তরুণদের ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়ার আগ্রহ যেন এক অদ্ভুত পরিবর্তন। পুনর্বাসন কাজে অতি ক্ষতিগ্রস্ত ও জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান উপদেষ্টা। প্রতিষ্ঠানগুলো এই পুনর্বাসন বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়ক্রমে অ্যাড্রেস করছি। এরপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য। যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যাবে, অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসবে। 4 মাস 7 দিন পর কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মৎস্য আহরণ শুরু হবে আজ মধ্যরাত থেকে। প্রাকৃতিক প্রজনন ও কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতি বছর 3 মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকে। এই বছর 24 এপ্রিল থেকে 24 জুলাই পর্যন্ত 3 মাস বন্ধ থাকার পর হ্রদে পর্যাপ্ত পানির অভাবে মাছের বংশবিস্তার সুষ্ঠুভাবে না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ 2 দফা বাড়িয়ে মোট 127 দিন করা হয়। হ্রদে এখন পানির পরিমাণ বেশি থাকায় এবার বছরব্যাপী প্রত্যাশিত পরিমাণে মাছ আহরণ সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা। মিথ্যা রটিয়ে ও ষড়যন্ত্র করে একদল মানুষ নিজের দলের ভেতর তাকে হেয় প্রতিপন্ন করতে যাচ্ছে বলে
জানিয়েছেন মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার। আজ স্থানীয় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিষয়ে এমন বক্তব্য তুলে ধরেন কাউসার তালুকদার। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আসলাম ঢালি, ইউপি যুব দলের সভাপতি মুজিবুর রহমান খান লাভলু ও সহ সাধারণ সম্পাদক তানজিল খান। নোয়াখালীতে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকাল থেকে জিসাস কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালের নেতৃত্বে একটি টিম নোয়াখালী সদরের বন্যার্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় জিসাসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুমিনুল হক। বন্যায় ক্ষতির পরিমাণ দেখে সবাইকে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন পাট, বস্ত্র, নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। দুপুরে কুমিল্লা 14 গ্রামের শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ পরিদর্শনকালে তিনি কথা বলেন। সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন বয়সের মানুষের স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজ খবর নেন উপদেষ্টা। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে খাগড়াছড়ির বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী। সকালে উপজেলার দিঘিনালা বরাদম উচ্চ বিদ্যালয়ের বন্যা দুর্গত এলাকায় 200 মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। এ সময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন দিঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক। এদিকে ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল হেলিপ্যাডে অসহায় ভাসমান বেদে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী। নৌবাহিনীর কমান্ডার আবদুল্লাহ আল মামুন অসহায়দের হাতে এসব ত্রাণ তুলে দেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি গেটের সামনের সড়কে পারাপারে বিশেষ ব্যবস্থা রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী, রোগীর স্বজন, ব্যবসায়ী ও হাসপাতালের কর্মচারীরা। এ সময় অবিলম্বে জরুরি গেটের সামনের সড়ক পারাপারের জন্য আন্ডারপাস রাখার দাবি জানান তারা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।